মার্কিন পররাষ্ট্রনীতি এই বিষয়টা নিয়ে তো অনেক কথাই হয়, কিন্তু একজন অর্থনীতিবিদের চোখে ব্যাপারটা ঠিক কেমন দেখায় চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখি। আমরা এখানে আলোচনা করব অধ্যাপক জেফ্রি স্যাক্সের কিছু বিশ্লেষণ নিয়ে, যেখানে একটা সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণ কিভাবে বদলে যেতে পারে তার একটা ইঙ্গিত পাওয়া যায়। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু কোনো সাধারণ মন্তব্য নয়। খোদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে অধ্যাপক স্যাক্সে কথাটা বলেছিলেন, আর এটাই বলা যায় তার পুরো বিশ্লেষণের মূল সুরটা ঠিক করে দেয়। তার মতে এটা কোনো পলিসি বা নীতি নয়, এটা একটা নেশার মতো, একটা গভীর আসক্তি। তো স্যাক্স বলছেন যে আমরা আজকাল যা দেখছি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটা একটা অনেক পুরনো খেলার অংশ যা কয়েক দশক ধরে চলে আসছে। চলুন এই ইতিহাসের দিকেই প্রথমে তাকানো যাক। ভাবা যায় প্রায় ১০০ বার। স্যাক্সের গবেষণা বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা প্রায় ১০০ বার অন্য কোনো দেশের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। সংখ্যাটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর এই কাজটা তারা কিভাবে করে দেখুন, স্যাক্সের মতে পদ্ধতির কোনো অভাব নেই। যখন যা দরকার, কখনো সরাসরি যুদ্ধ, কখনো বা মিলিটারি কু, আবার কখনো হয়তো দেশে অস্থিরতা তৈরি করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া, এমনকি গুপ্ত হত্যা বা সামরিক বাহিনীকে ঘুষ দেওয়ার মতো ঘটনাও আছে। তাহলে এই যে শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ, এই শব্দটার মানে কি দাঁড়াচ্ছে স্যাক্সের কাছে? তার মতে এটা সোজাসাপটা আন্তর্জাতিক আইন ভাঙার শামিল। আর এর ফলাফল প্রায় প্রতিবারই একই, স্থিতিশীলতা তো আসেই না, উল্টো তৈরি হয় বছরের পর বছর ধরে চলা বিশৃঙ্খলা আর সংঘাত। একটা জ্যান্ত উদাহরণ দেখা যাক, ভেনেজুয়েলা। প্রায় ২০ বছর ধরে আমেরিকার চাপের মুখে আছে দেশটা। কেন? স্যাক্স সরাসরি বলছেন তেল। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডারগুলোর একটা ভেনেজুয়েলায়। তার মতে গণতন্ত্র প্রতিষ্ঠা বা মাদক চোরাচালান বন্ধ করার যে কথাগুলো বলা হয়, সেগুলো আসলে আসল উদ্দেশ্য ঢাকার একটা অজুহাত। আচ্ছা, এবারে একটা মজার দিকে আসা যাক। স্যাক্স একটা দারুণ বিষয় তুলে ধরেছেন, সেটা হলো আমেরিকার এই যে পররাষ্ট্রনীতি, এর পিছনে একটা স্থায়ী শক্তি কাজ করে, কিন্তু তার সাথে আবার যিনি প্রেসিডেন্ট হন তার স্টাইলের একটা পার্থক্য থাকে। এই স্থায়ী শক্তিটাকেই স্যাক্স বলছেন ডিপ স্টেট। মানে কি? মানে হলো আমেরিকার বিশাল মিলিটারি আর নিরাপত্তা সংস্থাগুলো। এদের একটা নিজস্ব এজেন্ডা আছে, সারা বিশ্বে নিজেদের প্রভাব ধরে রাখা। প্রেসিডেন্ট আসেন, প্রেসিডেন্ট যান, কিন্তু এই ডিপ স্টেটের এজেন্ডা বদলায় না। এখানেই প্রেসিডেন্টদের স্টাইলের পার্থক্যটা চলে আসে। যেমন ধরুন, স্যাক্সের মতে ওবামার সময়ও কিন্তু লিবিয়া, সিরিয়া বা ইউক্রেনে একই খেলা চলেছে, কিন্তু সেটা করা হতো অনেক গোপনে, আড়ালে। আর ট্রাম্প, তিনি ঠিক তার উল্টো। তিনি এসব নিয়ে ঢাকঢোল পিটিয়ে কথা বলেন, হুমকি দেন, এমনকি উল্লাসও করেন। স্যাক্সের ভাষায় ট্রাম্প যেন এই সিস্টেমের ব্রেক থেকে পাটাই সরিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন হল, আমেরিকার এই কাজের বিরুদ্ধে বাকি বিশ্বের প্রতিক্রিয়াটা কি? স্যাক্স বলছেন এখানে দুটো ভাগ আছে। একদিকে আমেরিকার পুরনো বন্ধু দেশগুলো, আর অন্যদিকে নতুন শক্তিশালী হয়ে ওঠা দেশগুলো। আর তাদের প্রতিক্রিয়ার মধ্যে বলতে গেলে আকাশ-পাতাল তফাত। ইউরোপের ব্যাপারে স্যাক্সের ভাষা কিন্তু খুবই কড়া। তিনি সরাসরি বলছেন ইউরোপের রাজনীতিটা যেন করুণ অবস্থায় আছে। মনে হয় যেন তারা আমেরিকার একটা কর্দ রাজ্য, যাদের নিজেদের কোনো স্বাধীন মতামত বা শক্ত অবস্থান নেওয়ার ক্ষমতাই নেই। এই দ্বিচারিতাটা স্যাক্স একটা দারুণ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। দেখুন, যখন আমেরিকা ভেনেজুয়েলাতে হস্তক্ষেপ করছে, তখন ইউরোপের নেতারা একদম চুপ। কিন্তু যেইমাত্র ট্রাম্প বললেন যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান, যা কিনা ন্যাটোর অংশ, তখনই তাদের মধ্যে হইচই পড়ে গেল। এর মানে কি? মানে হলো তাদের চিন্তাটা আন্তর্জাতিক আইন বা অন্য দেশের সার্বভৌমত্ব নিয়ে না, তাদের চিন্তা শুধু নিজেদের গা বাঁচানো নিয়ে। কিন্তু এই যদি হয় পুরনো শক্তিদের অবস্থা, তাহলে কি কোনো আশার আলো নেই? স্যাক্স কিন্তু এখানেই একটা নতুন সম্ভাবনার কথা বলছেন। তার মতে ব্রিক্সের মতো উদীয়মান শক্তিগুলোই হয়তো পারবে বিশ্বে একটা নতুন ভারসাম্য ফিরিয়ে আনতে। এই চার্টটা একবার দেখুন। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৫% হল আমেরিকা আর ইউরোপ। বাকি বিশাল ৮৫%ই কিন্তু উন্নয়নশীল আর উদীয়মান দেশগুলোর মানুষ। আর স্যাক্সের মূল পয়েন্টটা হলো, এই ৮৫% মানুষ কিন্তু আমেরিকার মতো আধিপত্য চায় না। তারা চায় স্থিতিশীলতা, তারা চায় অর্থনৈতিক উন্নতি। আর এখানেই ব্রিক্স দেশগুলোর মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার ভূমিকা চলে আসে। স্যাক্স বলছেন এই দেশগুলো এখন বিশ্বের জন্য একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরির কাজ করতে পারে। আমেরিকার তৈরি করা অস্থিরতার বিপরীতে তারাই হতে পারে স্থিতিশীলতার নোঙর। বিশেষ করে ভারতের মতো দেশগুলোকে স্যাক্স একটা পরিষ্কার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন আমেরিকার তৈরি করা চীন বিরোধী কোনো জোটে না গিয়ে বরং চীনসহ ব্রিক্সের বাকি দেশগুলোর সাথে মিলে কাজ করা উচিত।
কারণ ভারতের ভবিষ্যৎ ওই 15% সাথে নয়, বরং বাকি 85% নেতা হওয়ার মধ্যেই লুকিয়ে আছে। তো সব মিলিয়ে আমরা একটা জটিল জায়গায় এসে দাঁড়ালাম। প্রশ্নটা হলো, জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের ভূমিকাটা তাহলে কি? যেখানে নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্যই যদি নিয়মকানুন না মানে, তাহলে এই সংস্থার কি আদৌ কোনো ক্ষমতা আছে? বাস্তবতা হল, নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো পাওয়ার আছে। স্যাক্সও এটা মানছেন। এর মানে হল, আমেরিকা চাইলে যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে, তাই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। এটা জাতিসংঘের একটা বিরাট দুর্বলতা, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কি জাতিসংঘ অপ্রয়োজনীয়? স্যাক্স বলছেন একেবারেই না। কেন? কারণ প্রথমত, এটাই একমাত্র জায়গা যেখানে পৃথিবীর সব দেশ একসাথে বসে কথা বলতে পারে। দ্বিতীয়ত, এখানে সবাই মিলে বেআইনি কাজের বিরুদ্ধে একটা সম্মিলিত আওয়াজ তুলতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই আন্তর্জাতিক চাপ কিন্তু খোদ আমেরিকার জনগণকেই তাদের নিজেদের সরকারের উপর লাগাম টানতে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমেরিকা কিন্তু বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 4%। সংখ্যাটা খুব ছোট। স্যাক্সের মতে, যদি বাকি বিশ্ব, বিশেষ করে ওই 85% দেশ আন্তর্জাতিক আইনের পক্ষে একজোট হয়ে দাঁড়ায়, তাহলে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করা অসম্ভব কিছু নয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ক্ষমতার কেন্দ্র যখন ধীরে ধীরে সরে যাচ্ছে, তখন একবিংশ শতাব্দীর এই নতুন পৃথিবীর নিয়মকানুনগুলো কে লিখবে? এই প্রশ্নটাই অধ্যাপক স্যাক্সের পুরো বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে, আর এটা নিয়ে ভাবার দায়িত্বটা কিন্তু আমাদের সবার।